আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গতকাল ঠিক দুপুরের খাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। ঠিক এমন সময় যমুনা থেকে একটি জরুরি ফোন এলো, তাকে এখনই যেতে হবে। তিনি তার প্রিয় শিং মাছ না খেয়ে সেই অবস্থায় যমুনায় চলে এলেন এবং এসে দেখেন সেখানে একজন উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা উপস্থিত হয়েছেন। তিনি এসেছেন মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে এবং তিনি একটি মিটিং এর সিডি নিয়ে এসেছেন। আপনারা শুনেছেন এই গতকাল এবং পরশু আলোচনা হচ্ছে যে উচ্চ পর্যায়ের জেনারেলরা সেনাপ্রধানের সাথে একটি ভার্চুয়াল মিটিং করেছে। সেই মিটিং এর একটি ভিডিও কপি তারা আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি প্রধান উপদেষ্টাকে হস্তান্তর করেছে। এই আলোচনাটা কি হয়েছে এটা আপনারা ইতিমধ্যেই অনেকখানি জেনে গেছেন। সেখানে মোদ্দা কথায় বলা হয়েছে যে আর্মি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হবে না। তারা একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন চায় এবং ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন হলে তারা সর্বরকমের সহযোগিতা করবে। যদি তার ব্যত্যয় ঘটে, যদি কোনো বিতর্কিত নির্বাচন হয়, যদি ইনক্লুসিভ নির্বাচন না হয়, তাহলে আর্মি সেই নির্বাচনে সরকারকে সহযোগিতা করবে না। এটি নিয়ে জেনারেলরা সেনাপ্রধানের সাথে আলোচনা করেছে। এই আলোচনারই একটা ভিডিও কপি গতকাল যমুনায় হ্যান্ডওভার করা হয়েছে এবং গতকাল আপনারা আরো দেখেছেন যে একটা মিটিং শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে বলেছেন যে মাঠ পর্যায় থেকে যে 50% আর্মি উইথড্র করা হয়েছে সেটি সত্যি না। আমি আপনাদের বাস্তবতাটা বলি যে 1 তারিখ থেকে 50% সেনাবাহিনীর সদস্যদের উইথড্র করা হয়েছে। এর সাথে কিছু নেভি এবং এয়ারফোর্স আছে এবং কারণ দেখানো হয়েছে যে তারা শীতকালীন যে বার্ষিক মহড়াটা হয় সেটায় অংশগ্রহণ করবে। সো 50% অলরেডি উইথড্রন। এখন যে বাকি 50% আছে তার আগামী 1 সপ্তাহের মধ্যে অর্ধেক এবং গ্রাজুয়ালি ডিসেম্বরের মধ্যে ফুললি তাদের উইথড্র করা হবে। এই 50% যেন উইথড্র না করা হয়, এর জন্য এই স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাপ্রধানের সাথে নেগোশিয়েট করছেন এবং তিনি সেই কথাটি বলেছেন যে 50% 1 নভেম্বর থেকে ব্যারাকে ফিরে গেছে, তারা ফিরে গেছে এবং সেটা সত্যি, সেটা গুজব নয়। তো এই বাস্তবতায় জেনারেল সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি তো, আমি বারবার বলেছি, তিনি তো আসলে জামাতপন্থী একজন অফিসার, যেটা একজন সেনাবাহিনীর একজন কর্মকর্তার কোনো রাজনৈতিক ইনভলভমেন্ট থাকতে পারে না। বাট ওয়াকার বিলংস টু জামাত, একদম সে শপথ গ্রহণ করা একজন সদস্য, শিবিরের সে সদস্য ছিল। তার যে ষড়যন্ত্র ছিল যে সেনা বাহিনীকে দুর্বল করে ইরানের স্টাইলে একটা রিপাবলিক গার্ড, ইসলামিক রিপাবলিক গার্ড গড়ে তোলা, সেই জায়গাটার বিরুদ্ধে আমার মনে হয় যে একটা বড় রকমের বাধা সৃষ্টি করেছে। সাধারণ আর্মিরা এখন আর এই ভাড়া খাটতে চায় না কারো রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। তারা বারবার বলতেছে যে আর্মি অ্যাজ অ্যান ইনস্টিটিউশন ইট শুড রিমেইন নিউট্রাল অ্যান্ড প্রফেশনাল। সবাই এই আর্মির ঘাড়ে বন্দুক রেখে যার যার দান্দা বাস্তবায়িত করে, দিনের শেষে গালিটা আর্মিকেই খেতে। সুতরাং আর্মি অফিসারে এবার জোট বেঁধেছে এবং বিশেষ করে যাদের ওয়াকার মনে করতো তার পক্ষের লোক, যাদের পাকিস্তানে পাঠাতো, মনে করা হতো জামাতির ধ্যান ধারণার, তারাই এবার একটা স্ট্যান্ড নিয়েছে আর্মির পক্ষ থেকে যে আর্মি দেশের স্বার্থে কাজ করবে এবং একটা গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য কাজ করবে। তো এই অবস্থায় আমাদের লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম তিনি দুপুরে সেদিন আর খেতে পারেনি। সন্ধ্যার দিকে বাসায় গিয়ে তিনি দুপুরের খাবার খেয়েছেন। ততক্ষণে তার প্রিয় শিং মাছ, সেটা অনেকখানি মানে সেই ফ্রেশনেসটা আর ছিল না। 13 নভেম্বর সেদিন ঢাকা শহরে কি মিলিশিয়া থাকবে নাকি পুলিশ থাকবে, এই বিষয়টার উপরে। তো এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে আপনার পুরো পুরো ব্যাপারটা আপনাকে একটু কষ্ট করে আজকে শুনতে হবে। সেটা যদি 10 মিনিট 15 মিনিট হোক, তা তো একটু কষ্ট করে শুনলে হয়তো অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। এই যে মিলিশিয়ার কথাটা, হঠাৎ করে মিলিশিয়ার কথা কেন? আপনি দেখেন বেশ কয়েকদিন যাবৎ ফেসবুকে আসছে হঠাৎ করে
যে 7,000 মিলিশিয়া নামছে, 8,000 মিলিশিয়া নামাবে, ওই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার তৈরি করা 8,000 পুলিশ, তাদের পুলিশ পোশাক নিয়ে, তাদের পুলিশের পোশাকে তাদেরকে নামানো হবে, তারা সবাই ফাইট করবে, এই করবে সে করবে, ব্যাপক। আবার এদিকে আপনারা দেখেন যে গতকালকের ভিডিওতেই বলেছি যে 15টা জেলার ডিসি চেঞ্জ করা হয়েছে, যেটা কালকেই এক্সপ্লেন করেছি কেন করা হয়েছে, এবং 50টা থানাকে টোটালি রেড অ্যালার্টে রাখা হয়েছে, এবং কিছু যে আপনার রিজার্ভ পুলিশ যারা আছে তাদেরকে আনা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে রিজার্ভ ক্যাম্প থেকে পুলিশ আনা হচ্ছে। রিজার্ভ ক্যাম্প থেকে যাদেরকে আনা হচ্ছে তাদের অধিকাংশই কিন্তু আবার আওয়ামী সমর্থক বলে তাদেরকে রিজার্ভে পাঠিয়ে দেওয়া হয়েছিল 5ই আগস্টের পরে, তাদেরকে আবার এখন আনা হচ্ছে এই জায়গায়। আর এই মিলিশিয়ার কথা যেটা ভাই, এটা আমার কাছে মনে হয় যেন এটা একটা বোগাস। কারণ আওয়ামী লীগ এই 13ই নভেম্বরে এটা ডেকেছে মাত্র এক সপ্তাহ আগে। এক সপ্তাহের ভেতরে ভাই 8,000 মিলিশিয়া তৈরি করে রাইফেল বন্দুক দিয়ে নামায় দেওয়া যায় না, এটা হচ্ছে ফুল বোগাস। একটা কথা একটু স্মরণ করেন তাহলে আপনারা বুঝবেন। যেমন এই যে বিরোধী দল যখন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল, বিএনপি জামাত যখন আন্দোলন করতো তখন বলতো এই পুলিশের সাথে ছাত্রলীগ আছে, সুতরাং ছাত্রলীগ তোমরা পুলিশ ছেড়ে আসো, আমরা খেলা দেখাই দিব, এই কথাটা কিন্তু তখন ওরা বলতো। আর ঠিক এখন আমরাও কিন্তু সেম কথা বলতেছি, ও ভাই জামাত বিএনপি তোমরা তো ইয়ের সাথে আছো, পুলিশ বিডিআর এর সাথে আছো, ওদের ছাইরে আসো, আমরা খেলা দেখাই দিব। দেন ওরাও জানে ওই যে তখন যে ওরা বলতো যে ছাত্রলীগ আছে পুলিশের ভেতরে, যে কাউরে একটা ছবি তুলে দিয়ে এইটাই ছাত্রলীগের হেলমেট বাহিনী অমুক তো, সিভিলে অনেক পুলিশ নামতো তাদেরও ছাত্রলীগ বানা দিত। ঠিক এখন সেম খেলাটা আবারও আপনাদের সাথে খেলছে, যে মিলিশিয়া নামবে। ওরাই খবরটা লিক করছে, ওরাই বলছে যে এই ধরনের খবর দিয়ে দাও, মিলিশিয়া নামবে 8-10 হাজার, ভয়ে যাতে আতঙ্ক থাকে আওয়ামী লীগ ছাত্রলীগের পোলাপান। এটা হচ্ছে মূল থিওরি, আপনারা একটু চিন্তা করেন। এখন 13 তারিখ আসলে হবেটা কি, বা 13 তারিখ কি করতে বলছে? 13 তারিখে বলছে লকডাউন। লকডাউন, ঢাকা সিটি লকডাউন, তার মানে ঢাকার সিটির চতুর্দিকে কিছু যাবে না, কিছু আসবে না, ভেতরেও কাজ কাম হবে না, বাইরের দিকেও যাইতে পারবে না, কেউ ভিতরের দিকে আসতে পারবে না। লকডাউন মানে এরিয়াটা পুরাটাকে, পুরা ঢাকা সিটিটাকে লক করে দেওয়া, একটা জায়গায় লক করে দেওয়া, মানে কোনো কার্যক্রম থাকবে না। তাহলে এইটার জন্য তো ঢাকা সিটিতে যারা আছে বা আপনারা যারা পৌঁছে গেছেন তারা তো পৌঁছে গেছেন, আর যারা পৌঁছাইতে পারেননি তারা তো পৌঁছাইতে পারবে না। তাহলে তারা তাদের তাদের এলাকায় সেম কাজটা করবেন, প্রতিবাদ জানাবেন, মিছিল মিটিং করবেন যতটুকু সম্ভব। তো এই প্রতিবাদের একটা কাহিনী আমি আপনাদেরকে একটু বলি। এটা এটা গল্প না, এটা কিন্তু বাস্তব। 2005 সালে, তখন মাত্র আমার 4 বছর হয়েছে, আমরা ফ্রান্সে আসছি। হঠাৎ করে এক রাতে দেখি যে ফ্রান্সে ব্যাপক গন্ডগোল, তার মানে কি বিভিন্ন জায়গায় ছেলে পেলেরা নাইমা এই গাড়ির গ্লাস ভাঙতেছে, কোথাও কোথাও দোকানের গ্লাস ভাঙতেছে, এই অবস্থা করতেছে। ঘটনা কি, টিভি খুলে দেখলাম যে সন্ধ্যা 7টার সময় 3টা নিগ্রো ছেলে ফুটবল খেলা আসার সময় পুলিশ দৌড়ানি দিছে মাদক ধরার জন্য। ওরা যে একটা পাওয়ার হাউস স্টেশন বা ট্রান্সফরমার স্টেশনের ভিতরে ঢুকে গেছে, ওখানে ঢুকে যাবো, ওখানে তো ইলেকট্রিসিটি বেশি থাকে, সুতরাং ওখানে ব্লাস্টে 2 জন মারা গেছে, একজন জীবিত ছিল। এরপরে এটা নিয়ে খেপে গেল কারা, পুরা কালাইয়া আর আরবরা, কারণ এরা আফ্রিকান, আরব বলতে এখানে আফ্রিকান, মরক্কো, তিউনিস, আলজেরিয়া সব আফ্রিকান। এরা খেপে গেলে এরা বলে যে পুলিশ এদেরকে ইচ্ছাকৃত হত্যা করলো। এর পরদিন থেকে দেখলাম কি, পরদিন দেখলাম বিভিন্ন জায়গায় 2-4 জন, 5 জন, 7 জন, 10 জন করে এরকম পোলা পায় সারাদিন বিভিন্ন রোডের অলিতে গলিতে এরা ঘুরতেছে, গ্রুপে গ্রুপে 4 জন, 5 জন, 3 জন, 2 জন এভাবে ঘুরে। এগুলো তো নর্মাল, আমাদের জন্য হচ্ছে পোলাপান ঘুরে এইখানে, এটা কেউ কেয়ারই নেই। আমরা কেয়ারই নেই। হঠাৎ করে সন্ধ্যার সময়, মানে জাস্ট আপনার সন্ধ্যা 6:30, 7টার দিকে হঠাৎ করে দাউ দাউ করে বিভিন্ন জায়গায় আগুনের লেলিহান শিখে, কিরে জানলা খুলে দেখলাম আমার বাসার সামনে যে পার্কিং আছে, শত শত গাড়ি রাস্তার উপর চতুর্দিকে পার্কিং গাড়ি আছে, এই গাড়িগুলোতে দিকে যারা পেট্রোল ঢালতেছে আর ম্যাচ মারতেছে, পেট্রোল ঢালতেছে ম্যাচ মারতেছে, তার মানে সব গাড়ি জ্বলে যাচ্ছে। এক বিভীষিকাময় অবস্থা। সেই সময় শুধুমাত্র প্যারিস শহরের জন্য প্রায় 40,000 পুলিশ নামানো হয়েছে। এগুলা এই পুলিশ সেই পুলিশ না, এটার মধ্যে আপনার বিভিন্ন ধরনের পুলিশ আছে, মানে হিংস্র পুলিশ পর্যন্ত, ব্যাপক আগ্নেয়াস্ত্র নিয়ে কন্ট্রোল করা গেল না। এরপর দিন দেখলাম, এখন আমরা সবাই আতঙ্কিত, কি হলো কি হলো। এরপর দিন আমি যাচ্ছিলাম আপনার ফ্রান্স থেকে নিস একটা শহরের দিকে, প্যারিস শহর থেকে বের হয়ে নিচের দিকে যেতে 2.5 ঘন্টা লাগে। হঠাৎ করে কিছুক্ষণ পর দেখি যে ট্রেন বন্ধ, কিরে
ডান দিকেও আপনার মাইলকে মাইল জায়গা খালি, বাম দিকেও খালি, সামনেও খালি, কারণ এটা হচ্ছে জমিনের উপর দেওয়া যাচ্ছে, আশপাশে অনেক দূরে দূরে বাড়িঘর। কি সে ঘটনা, কি সবাই ইয়ে করতেছে, অনেকক্ষণ দাঁড়াও বলতেছে ট্রেন লাইন উপড়ে ফেলছে, কারা, কে বা কারা ট্রেন লাইন উপড়ে ফেলছে, এই জন্য ট্রেন যাচ্ছে না, মানে আমাদের এটা যাচ্ছে না, ওই দিক থেকে আসতেছে না, ওই দিকেও নাকি উপড়ে ফেলছে। এটা শুনতে 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 শেষ পর্যন্ত আমাদের 3 ঘন্টার যাত্রা, যেখানে আমি সকাল 10টায় পৌঁছালাম, সেখানে যাই পৌঁছলাম রাতের 10টায়, মানে প্রায় 12 থেকে 14 ঘন্টা লেটে। এবং জায়গায় জায়গায় শুনতে পারলাম যে একই অবস্থা, টিভি নিউজ সব জায়গায় একই অবস্থা, বিভিন্ন জায়গায় ট্রেন লাইন উপরে, সারা দেশে, সারা ফ্রান্সে একই অবস্থা, সব জায়গায় গাড়ি চলছে। ওখানে যাই দেখলাম আরেক খেলা, পোলাপাইন বিভিন্ন মোটরসাইকেল এই সেই থেকে বোতলে বোতলে করে পেট্রোল নিচ্ছে। তার কারণ হচ্ছে পেট্রোল পাম্পে গেলে কিন্তু এখানে পেট্রোল দেয় না বোতলে, এই পেট্রোল নিচ্ছে ওরা বিভিন্ন জায়গায়, আস্তে পেট্রোলটা ছিটাই দিয়ে একটা ম্যাচ মেরে দিচ্ছে, একজন সিঙ্গেল লোক ব্যাংকের সামনে যায় ছিটিয়ে দিচ্ছে, মার্কেটের সামনে ছিটিয়ে দিচ্ছে, বড় বড় মার্কেট গ্লাসের 2 4 5টা পাথর মেরে দিয়ে হাওয়া, একজন দুইজনে কাম। সারা ফ্রান্স শহর 3 দিনে 70,000 পুলিশ নিয়োগ দেওয়া হয়েছিল, পুলিশ, বিডিআর, আর্মি, উপরে হেলিকপ্টার, বিমান দিয়ে অনেক কিছু করছে। 3 দিনে তারা নিঃশ্বাস নেওয়ার উপায় ছিল না। পরে সরকার সেখানে নেগোসিয়েশন করতে হয়েছিল। এটা ছিল একটা আন্দোলন, আফ্রিকান কালাইয়া আর বেয়ারা, ইমিগ্রেন্ট ফিমিগ্রেন্ট এরা করছিল একটা আন্দোলন। বাংলাদেশে তো আসলে আমরা যে ঢাকা লকডাউন, আমরা তো সেরকম কিছু করছি না, না, আমরা তো ওখানে যাচ্ছি ভাই শান্তিপূর্ণ মিছিল করব, আমরা হয়তো শান্তিপূর্ণ ভাবে দাঁড়াইয়া গান গাইবো, এই সেই করবো, এছাড়া তো কিছু তো আমাদের এখন করার মতন উপায় নেই বা সক্ষমতা নাই। আগে এক সময় আমাদের সক্ষমতা ছিল, এরশাদ পিরিয়ডের আন্দোলন, খালেদা পিরিয়ডের আন্দোলন, আমাদের ব্যাপক সক্ষমতা ছিল, আমরা বিভিন্ন রাস্তায় কিছু পারছি আর না পারছি গাছ কাইটা দিছি, বিভিন্ন রাস্তাঘাটে আমরা 2 4 5 জন আগে গেছি, আরেকজনকে সাইকেলের মধ্যে বস্তায় পাথর, বড় বড় কঙ্কর পাথর তুলে দিছি, ভাইয়া আসেন ফালাই দিস, ওগুলা দিয়ে মারামারি করছি পুলিশের সাথে, এইভাবে আমরা করছি। আবার ফ্রান্সে আরেকটা জিনিস দেখছিলাম, মজার জিনিস, সেটা হাইওয়ে রোড ভাই, হাইওয়ে রোড করলো কি, এটা খবরে দেখাইছে, হাইওয়ে রোড করলো কি, অনেক জায়গায় কাজ চলতেছে না হাইওয়ে রোডের এক সাইডে, আর এক পাশ দিয়ে যে ডাইনে বামে আসতেছে, হাইওয়ে রোডের বিভিন্ন জায়গায় আপনার কাট, কি বলে আপনার, এটা ওই যে প্যারাক বলেন না, প্যারাক, কালো 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 তুলে প্যারাক আছে, ছোট ছোট প্যারাক, একটু 3 মাথার টাইপের, এইরকম প্যারাক বিভিন্ন জায়গায় ছিটাই রাখছে। তার মানে হচ্ছে কি জানেন, হাইওয়ে রোডে গাড়ি চলতেছে, প্যারাক ঢুকতেছে, গাড়িতে শেষ, ওই গাড়ি ওখানে লো, এর পেছনে এবার শত শত গাড়ি দাঁড়ায় দিছে। ওই যেখানে ট্রেন লাইনের উপর দিয়ে যেখানে গাড়িটা যায়, ওই ট্রেন লাইনের ভেতরে প্রচুর প্যারাক, মানে গাড়ির চাক্কা পড়লেই ওখানে প্যারাক ঢুকতেছে, বড় বড় প্যারাক গাড়ির চাক্কায় ঢুকতেছে, গাড়ি লক। তো এই ধরনের করছে ওরা ওখানে, এটা ফ্রান্সের কথা বলতেছি আর কি আপনারে, এগুলা মানে কালাইয়া আরবদের বুদ্ধি বলতেছি, যে ওদের বুদ্ধিটা কি দেখেন, যে রেল লাইনের লাইন উপড়ায় ফেলা, ওইদিকে রাস্তার উপরে কাটা ফালাই দেওয়া, কাটা মানে হচ্ছে প্যারাক ফালায় রাখা, এগুলা। এরপরে পেট্রোল লইয়া বিভিন্ন ব্যাংকের, আমাদের দেশে যেরকম ব্যাংকের বুথ গুলো আছে না, এরকম বুথ, কোন বুথের ভাই গ্লাস ছিল না, সব গ্লাস ভাঙা ফেলাই দিছে। ওই যে বুথ যেটা আছে না, হেডার ভিতরে পেট্রোল ঢালা দিছে আগুন লাগে। আমাদের দেশের মতো তো এত অল্প না, এখানে তো শত শত বুথ আছে, রাস্তার কোনায় কোনায় বুথ আছে, এবং আপনার সিকিউরিটি ক্যামেরা থেকে শুরু করে সব, কিন্তু কোনো সিকিউরিটি ক্যামেরা ধরতে পারে না। তার কারণ কি জানেন, এগুলো সবার মাথায় ছিল ক্যাপ, সব শুধু চোখ মুখ, চোখ ছাড়া আর কিচ্ছু দেখা যায় না পোলাপানে, এই অবস্থায় যে তারা কাম করে দিছে। তো এইখানে এত উন্নত প্রযুক্তি এত কিছু থাকার পরও কিন্তু ঠেকাইতে পারে না এই পোলাপাইনরে। তারা সারা বাংলাদেশে, মানে এই অঞ্চলের পুলিশ একটু ঘেডি ধরছে, অন্য অঞ্চলে গঠাই দিছে কাম। এরপরে করলো কি, তারা বিভিন্ন ময়লার যে ড্রাম ট্রাম রাখে না রাস্তায়, এই সব ড্রাম মাইনা ফালাই দিল রাস্তার উপরে, ওই যে গাড়ি কিছু পইরা থাকে না এমনি গাড়ি করে, এগুলার ধাক্কায় আইনা দিল। বিভিন্ন শহরের পাশে যে গাড়ি দাঁড়ায় থাকে, যেমন আমাদের ধরেন যে বাংলাদেশের বিভিন্ন ডিপোগুলোর পাশে রাস্তার উপর গাড়িগুলো থাকে না, বড় বড় গাড়ি, এগুলো সবগুলোতে মাইরা দিতেছে আগুন। তার কারণ হচ্ছে যে এগুলো গেলেও কি হবে, গেলে তো সরকারও যাবে, পয়সা সব তো ইন্স্যুরেন্স, কেউ তো গরিব তো মরতেছে না, কিন্তু একটা লোকের গায়ে ওরা টাচ করে নাই, কোনো ব্যক্তির গায়ে মারে নাই, এগুলোর উপরে করছে ব্যাপক আন্দোলন। তো এটা হচ্ছে ফ্রান্সের সহিংস আন্দোলন। তা আমরা তো ভাই কোনো সহিংসতা করতে যাচ্ছি না। তো আমার ওই যে কথা যেটা ছিল, সেটা হচ্ছে এরা যেটা এখন আপনাদেরকে ভুল বুঝাচ্ছে, যে মিলিশিয়া নামবে, 8,000 মিলিশিয়া, 10,000 মিলিশিয়া, এরা আপনাদেরকে এই করবে সেই করবে হ্যাং করবে ত্যাং করবে, ভাই এটা হচ্ছে ফুললি একটা প্রোপাগান্ডা ছাড়াচ্ছে, যাতে আপনি আমি ভয় পাই।
আজকে রাতের এই রাতের আপনার 12টা 12:30 পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে পুলিশ, বিডিআর, আর্মি সব সহ যে কথা হয়েছে, সেখানের যে রিপোর্টটা এখন পর্যন্ত আমার কাছে আসছে, সেটা হচ্ছে যে আসলে আর্মির যে 50% উঠায় নেওয়ার কথা ছিল গত বুধবারে তারা উঠাই নিছে, এখন আর 50% আছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছে, আর্মি তো আর্মির জায়গা মতনই আছে, কোথাও যায় নাই, এরা উঠে নাই। তার মানে কি জানেন, বুধবারের পর থেকে যে 15% আছে সেটাই আছে ভাই, এর বাইরে না। মানে 100% ওগুলো নাই আসলে। উনি তো কথাটাকে এমন ভাবে বলছেন যাতে আপনারা না বুঝতে পারেন, যেটা আজকে ওই যে প্রশাসনিক মিটিং যেটা হয়েছে রাতের 12টা পর্যন্ত 1টা পর্যন্ত, সেটার কাহিনী। পুলিশকে বলছে আপনারা নার্ভাস হয়েন না, আপনারা নার্ভাস হয়েন না, জনগণকে নার্ভাস করা যাবে না, আপনারা নার্ভাস হয়ে গেলে সমস্যা। কারণ হচ্ছে পুলিশের মধ্যে নাকি ব্যাপক একটা নার্ভাসনেস আসছে। কারণ তারা চিন্তা করতেছে আওয়ামী লীগের যে কর্মী সমর্থক সারা দেশে যদি একটা মেসাকার সৃষ্টি করে, তাহলে এটাকে ঠেকানোর মতন সক্ষমতা তাদের নাই। এটা পুলিশ সরাসরি বলছে। তারপরেও তাদেরকে হোপ বাড়াচ্ছে আপনারা ইয়ে করেন না, জানা এই কারণ হচ্ছে যে এই যে আজকে রাতে বিভিন্ন জায়গায়, ঢাকা সহ বিভিন্ন জায়গায় দেখছেন যে ওই যে সাইকেলের টায়ার, মোটরসাইকেলের টায়ার, ট্রাকের টায়ার এনে পোলাপাইন জ্বালায় যে রাস্তার মধ্যে ছেড়ে দিতেছে, এগুলাতে তারা অলরেডি ভয় পাওয়া শুরু করছে। তো এই ভয়টা কিন্তু এটা মজার জিনিস, এই ভয়গুলো পাওয়া একটা মজার জিনিস, যে পুলিশের মধ্যে একটা ভয় আছে, কারণ পুলিশের কাছে অস্ত্র নাই। তারা চিন্তা করতে আমরা তো গুলি করতে পারবো না, গুলি করতে না পারলে তো পোলাপাইন যদি পিঠটা দেয় আমাদের, তখন কি করবে? এইসব ভয়ের কারণে, এইসব আতঙ্কের কারণে, যেহেতু পুরো গভর্নমেন্টের মধ্যে আতঙ্ক শুরু হয়ে গেছে, তার কারণে ওনারা আপনাদেরকে মিলিশিয়ার ভয় দেখাচ্ছে। এবং বিএনপি বলতেছে ওনারা নামবেন, এদিকে আবার জামাত বলতেছেন ওনারা নামবেন ওনাদের পিআর এর জন্য। বিএনপির এমপি প্রার্থী অমুক প্রার্থীর বিরুদ্ধে তমুক প্রার্থী, এগুলা নিয়ে তাদের মধ্যে গ্যাঞ্জাম আছে। যতই নামার চেষ্টা করুক, সবারই একটা কি আছে, বাইন্ডিং আছে। ওনারা অত বেশি অ্যাগ্রেসিভ হইতে যাবে না। যদি অ্যাগ্রেসিভ হইতে যায়, যদি মনে করেন যে আপনাদের ধরতে আসছে, তাহলে আপনারাও দিবেন। বা আমাদের মধ্যে সবচেয়ে বড় দোষ কি, হয়তো বিএনপির 10 জন আসছে বা 15 জন একটা গ্রুপ আইতেছে, আমরা 20 জনের মিছিল করতেছি, ওই 15 জনের গ্রুপ পিছন থেকে ধর ধর কইছে, আর আমাদের 15 জন, আমরা যে 20 জন আছি তার মধ্যে আমরা 19 জনে ভেঙে গেছি, একজন ধরা খাইছে না। সব ওইখানে দাঁড়ায় যান, ঘুরা দাঁড়ান বেলটা নিয়ে, দেখবেন যে ওই যেগুলো চিলে ধর 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 সেগুলোই পালাবে। দুই একটা এরকম দুই একটা যদি একবার হিট করে দিতে পারেন, দেন রাস্তা ক্লিয়ার, দেন ওই এলাকা থেকে আপনারা যান না, কিন্তু আগে একবার হিট করে দেন। এই হিটিং করাটা ক্যাট এন্ড মাউস, মানে আপনারা হিট করতে আসার আগে আপনি হিট করে দিতে পারলে ফুল ক্লিয়ার, পাবলিক নামে এরপর ওদের পিটাইবে। সুতরাং এই হচ্ছে যে কাহিনী। সুতরাং আপনাদের মনে বুঝাইতে পারলাম আমি যে এইসব কি মিলিশিয়া ফিলিশিয়া এগুলো ফাউল কথা, আমরা শান্তিপূর্ণ করব। আমাদের যদি বাধা দিতে আসেন, আমরা সেখানে আপনাদেরকে প্রতিহত করব। আর যেহেতু ঢাকা সিটি লকডাউন, আমরা সবাই যে কালকেই ঢাকা যাওয়ার চিন্তা করতে হবে তা না, কারণ এখন ব্যাপক চেকিং হবে। আমরা ঢাকা শহরে আশেপাশে রাস্তাঘাটে যেই যেখানে পারবো সেখানেই আমরা তাদের সেটার প্রতিবাদ করব। তার মানে হচ্ছে ঢাকা থেকে কিছু আসবে না, ঢাকাতে কিছু যাবে না। আর ঢাকার ভেতরে আমাদের ভাইয়েরা যারা আছে, তারা ঢাকা শহর সামাল দেওয়ার জন্য ইনশাল্লাহ প্রস্তুত আছে। তারা তাদের প্রস্তুতি গুড করে দিবে। আবার ভয় পায় না যে আজকে যে 15 জন ধরা খাইছে, যে 15 জন ধরছে, আওয়ামী লীগের বিশাল একটা গন্ডগোলের সিস্টেম আমরা বের করে দিই। কি 15 জনে মিলে বলে 2 লাখ বেলুন উড়াবে আকাশে। শালা পাগলের বংশধর 2 লাখ বেলুন দিয়ে প্রতিবাদ করবে, এটা আর বিশাল কি, এটা ধরে তোমরা বিশাল কাম করে ভালো, পেপার পত্রিকা আসছে। কিন্তু এগুলোতে ভাই ফাউল। আমাদের ধরতেছে, এত ছেলে পেলে অ্যারেস্ট হওয়ার পরও কি আমাদের কোনো ঝটিকা মিছিল বন্ধ হয়েছে? মিছিল বন্ধ হয়। 13 তারিখে আমাদের মনে রাখতে হবে যে আমরাই সফল হব। আমরা সফল হইতে হলে আমরা টেকনিক করতে হবে, টেকনিক করলে আমরা সফল হব। তার মানে ওই একই কথা, ঢাকার শহরে কিছু যাবেও না, কিছু আসবে না। কোথায় আমরা কি করতে হবে তা নিজে নিজে চিন্তা করুন। আর ভিডিওটা যদি এখন পর্যন্ত দেখে যদি কিছু না বুঝুন, তাহলে এই ভিডিওটাকে 2বার 3বার 4বার 5বার বুঝে নেন, এরপরও হইলেও আপনার কিছু না কিছু বুঝতে পারবেন। সুতরাং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফে থাকবেন।